সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নিয়মিত দেখছি ভিন্নমত মানেই শত্রু, প্রশ্ন মানেই বিশ্বাসহীনতা। এই ভাষা যখন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে আসে তখন তার প্রভাব বহুগুণ বেড়ে যায়। কারণ শিক্ষক কেবল একজন নাগরিক নন, তিনি জ্ঞান হস্তান্তরের দায়িত্বে থাকা একজন মানুষ। তিনি যদি বলেন গণতন্ত্র, নারীবাদ বা সামাজিক ন্যায় বিচারের ধারণাগুলোই বিশ্বাসের জন্য হুমকি, তাহলে তিনি তরুণদের কি শেখাচ্ছেন কি এই বার্তাটি? নাগরিক হওয়া সন্দেহজনক, প্রশ্ন করা বিপজ্জনক, আর ভিন্ন চিন্তা মানেই অবিশ্বাস। এই মানসিকতা কেবল একাডেমিক পরিসরে সীমাবদ্ধ থাকে না, এটি রাজনীতির ভাষায় ঢুকে পড়ে, নির্বাচনের চরিত্র বদলে দেয়। নির্বাচন তখন আর নীতি, কর্মসূচি বা ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিযোগিতা থাকে না। নির্বাচন হয়ে ওঠে পরিচয় ও আনুগত্যের লড়াই। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। একটি বিশ্ববিদ্যালয় মানে কেবল ক্লাসরুম, ল্যাব কিংবা সিলেবাস নয়। একটি বিশ্ববিদ্যালয় আসলে একটি রাষ্ট্রের বুদ্ধিবৃত্তিক নৈতিকতার প্রতীক। সেখানে যুক্তি থাকবে, মতভেদ থাকবে, প্রশ্ন থাকবে, কিন্তু থাকবে শালীনতা, প্রমাণ এবং দায়িত্ববোধ। সেই জায়গা থেকে যখন বেগম রোকেয়া সাখাওয়াতের মতো একজন ঐতিহাসিক সমাজ সংস্কারককে কাফির বা মুরতাদ বলে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় বা দাগিয়ে দেওয়া হয়, তখন সমস্যাটা ব্যক্তির মতামতের গণ্ডি ছাড়িয়ে যায়। এটা হয়ে ওঠে জ্ঞান এবং নৈতিকতার উপর সরাসরি আঘাত। এই আঘাত যতটা না বেগম রোকেয়ার স্মৃতির উপর, তার চেয়ে বেশি আজকের সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা জগতে। বেগম রোকেয়া ছিলেন এমন এক সময়ের সন্তান যখন মুসলিম নারীর শিক্ষা মানেই ছিল বিদ্রোহ। তিনি সেই বিদ্রোহকে অস্ত্র নয়, যুক্তি ও শিক্ষার ভাষায় রূপ দিয়েছিলেন। নারীকে অন্ধকারে আটকে রাখার যে সামাজিক ও ধর্মীয় ব্যাখ্যা প্রচলিত ছিল, তিনি সেগুলোকে চ্যালেঞ্জ করেছিলেন প্রশ্ন তুলে, লেখার মাধ্যমে, প্রতিষ্ঠান করে। তিনি কখনো ধর্মের বিরুদ্ধে দাঁড়াননি, বরং ধর্মকে যুক্তিবাদী ও ন্যায়ের জায়গা থেকে বুঝতে চেয়েছিলেন। তার লেখার সঙ্গে দ্বিমত করা যায়, তার চিন্তার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে ধর্মচ্যুত ঘোষণা করা মানে আলোচনার দরজা বন্ধ করে দেয়া, ইতিহাসকে এক লাইনের ফতোয়ায় নামিয়ে আনা। এই প্রবণতাটা আজ আর বিচ্ছিন্ন নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নিয়মিত দেখছি ভিন্নমত মানেই শত্রু, প্রশ্ন মানেই বিশ্বাসহীনতা। এই ভাষা যখন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে আসে তখন তার প্রভাব বহুগুণ বেড়ে যায়। কারণ শিক্ষক কেবল একজন নাগরিক নন, তিনি জ্ঞান হস্তান্তরের দায়িত্বে থাকা একজন মানুষ। তিনি যদি বলেন গণতন্ত্র, নারীবাদ বা সামাজিক ন্যায় বিচারের ধারণাগুলোই বিশ্বাসের জন্য হুমকি, তাহলে তিনি তরুণদের কি শেখাচ্ছেন কি এই বার্তাটি? নাগরিক হওয়া সন্দেহজনক, প্রশ্ন করা বিপজ্জনক, আর ভিন্ন চিন্তা মানেই অবিশ্বাস। এই মানসিকতা কেবল একাডেমিক পরিসরে সীমাবদ্ধ থাকে না, এটি রাজনীতির ভাষায় ঢুকে পড়ে, নির্বাচনের চরিত্র বদলে দেয়। নির্বাচন তখন আর নীতি, কর্মসূচি বা ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিযোগিতা থাকে না। নির্বাচন হয়ে ওঠে পরিচয় ও আনুগত্যের লড়াই। কে বেশি বিশুদ্ধ, কে বেশি নিজেদের লোক, এই প্রশ্নই মুখ্য হয়ে ওঠে। আর এই ধরনের মেরুকরণ শেষ পর্যন্ত সহিংসতার দিকে যায়। ইতিহাস তার সাক্ষী। ঠিক এই সময়ই বাংলাদেশ ঢুকছে আরেকটি অত্যন্ত সংবেদনশীল অধ্যায়, খুবই সেন্সিটিভ অধ্যায়, জাতীয় নির্বাচন ও একযোগে গণভোটের দিকে। কাগজে কলমে নির্বাচন কমিশন সময়সূচি দিয়েছে, নিয়ম কানুন নির্ধারিত হয়েছে, ভোটের কাঠামো ঠিক করা হয়েছে। কিন্তু নির্বাচন কেবল প্রশাসনিক প্রস্তুতির বিষয় নয়, এটা মূলত সামাজিক এবং রাজনৈতিক পরিবেশের প্রশ্ন। মানুষ যদি নিরাপত্তাহীন বোধ করে, যদি প্রার্থী বা রাজনৈতিক কর্মী প্রকাশ্যে হামলার শিকার হন, তাহলে ভোটের দিন যতই দীর্ঘ হোক, ব্যালট যত রঙিনই হোক, ভোটাররা আতঙ্ক নিয়ে বুথে যাবে অথবা যাবে না, এটাই স্বাভাবিক। তফসিল ঘোষণার পরপরই ঢাকার প্রাণকেন্দ্রে একজন রাজনৈতিক সংগঠক ও সম্ভাব্য প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সেই আতঙ্ককে আরো ঘনীভূত করেছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক মাসগুলোতে আমরা প্রকাশ্যে খুন, হামলা, সংঘর্ষের খবর নিয়মিত পাচ্ছি। রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি,
দখল সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে চাপের মুখে তা অস্বীকার করবার সুযোগ নেই। এই বাস্তবতায় নির্বাচন মানে শুধু ভোটের দিন নয়, নির্বাচন মানে হলো পুরো সমাজের স্নায়ুচাপ। এই জায়গায় ধর্মীয় লেবেলিং আর সহিংস রাজনীতি একে অন্যের পরিপূরক হয়ে ওঠে। যখন কাউকে কাফির বা দেশদ্রোহী বলে চিহ্নিত করা হয়, তখন তার বিরুদ্ধে সহিংসতা অনেকের চোখে ন্যায্য হয়ে ওঠে। আবার যখন সহিংসতা ঘটে, তখন সেটাকে ঢাকতে নতুন নতুন নৈতিক বা ধর্মীয় ব্যাখ্যা হাজির করা হয়। এই চক্র ভাঙা না গেলে নির্বাচন কেবল ক্ষমতা বদলের আনুষ্ঠানিকতা হয়ে থাকবে, গণতান্ত্রিক উত্তরণের প্রতিশ্রুতি পূরণ হবে না। আবারও বলি, আরো গভীর সমস্যা হলো নৈতিকতার ভাঙন। আমরা আশা করেছিলাম বড় রাজনৈতিক পরিবর্তনের পর রাজনীতিতে এক ধরনের নৈতিক পুনর্জাগরণ ঘটবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার উল্টো চিত্র। ক্ষমতার লড়াইয়ে নৈতিকতার প্রশ্ন ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। সরকারি হোক, রাজনৈতিক দলই হোক বা নাগরিক সমাজ। অর্থনৈতিক বৈষম্য, অস্বচ্ছ সম্পদের প্রবাহ, সামাজিক অসন্তোষ সব মিলিয়ে সমাজে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এই অস্থিরতার ভেতর নির্বাচন হলে সেটি স্বাভাবিকভাবেই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই আজকের প্রশ্নটা খুব সরল কিন্তু গভীর। আমরা কি ধরনের বাংলাদেশে ঢুকছি? এমন একটি বাংলাদেশে যেখানে একজন শিক্ষক ইতিহাসকে ফতোয়ায় নামিয়ে আনবেন আর রাজনীতিতে গুলি হবে বিতর্কের ভাষা, নাকি এমন একটি বাংলাদেশ যেখানে বিশ্ববিদ্যালয় হবে যুক্তির আশ্রয়স্থল, ধর্ম হবে নৈতিকতার উৎস, আর নির্বাচন হবে নিরাপদ নাগরিক উৎসব? এই উত্তরের দায় কেবল সরকারের নয়, রাজনৈতিক দলগুলোর উপর এই দায় সবচেয়ে বেশি। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে তাদেরই আগে সহিংসতার ভাষা ও কৌশল পরিত্যাগ করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক সমাজকে স্পষ্ট অবস্থান নিতে হবে। ঘৃণা ও উস্কানি কোনোভাবেই একাডেমিক স্বাধীনতার অংশ নয়। নাগরিক সমাজকে দায়িত্ব নিতে হবে, ফেসবুকের শোরগোল নয়, গবেষণা ভিত্তিক যুক্তি নির্ভর আলোচনাকে সামনে আনতে হবে। এবং একথা বলতে হবে, শেষ দায় কিন্তু আবার সরকারেরই। যতই রাজনৈতিক দলগুলোকে আমরা দোষারোপ করি না কেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা, দায় শেষ পর্যন্ত তাদের। এবং সব কথার শেষ কথা, শেষ পর্যন্ত একটা রাষ্ট্র টিকে থাকে কেবল সংবিধান বা নির্বাচন দিয়ে নয়, টিকে থাকে তার নৈতিক ভিত্তি দিয়ে। সেই ভিত্তি যদি ভেঙে যায়, তাহলে ভোট হবে, সরকার বদলাবে, কিন্তু সংকট থেকে মুক্তি মিলবে না। বেগম রোকেয়ার বিরুদ্ধে তাকফির আর নির্বাচনের মাঠে গুলির শব্দ দুটোই আমাদের সতর্ক সংকেত। প্রশ্ন হলো, আমরা কি সেই সংকেত বুঝে দিক বদলাবো, নাকি এটাকেই নতুন স্বাভাবিক বলে মেনে নেব? এবং এই প্রশ্নের উত্তর খোঁজা খুব জরুরি, এই প্রশ্ন তোলা অত্যন্ত অত্যন্ত জরুরি। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।